বৈযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ইউভাল নোয়া হারারির বই নেক্সাস, পাথর যুগ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য যোগাযোগের সংক্ষিপ্ত ইতিহাস। বইটির আজ দ্বিতীয় পর্ব। বইটির প্রথম ভাগের শিরোনাম মানব নেটওয়ার্ক। এই ভাগের প্রথম অধ্যায় শিরোনাম তথ্য কি। মৌলিক ধারণাগুলোর সংজ্ঞা নির্ধারণ করা সর্বদাই একটা জটিল বিষয়, কারণ এই ধারণাগুলোই পরবর্তী সকল কিছুর ভিত্তি তৈরি করে। তাই মনে হয় যে এদের নিজেদেরই কোনো ভিত্তি নেই। পদার্থবিদদের পক্ষে পদার্থ এবং শক্তির সংজ্ঞা নির্ধারণ করা কঠিন। জীববিজ্ঞানীদের পক্ষে জীবনের সংজ্ঞা নির্ধারণ করা কঠিন, এবং দার্শনিকদের পক্ষে বাস্তবতার সংজ্ঞা নির্ধারণ করাও কঠিন। আজকাল অনেক দার্শনিক ও জীববিজ্ঞানী, এমনকি কিছু পদার্থবিদও তথ্যকে বাস্তবতার সবচেয়ে মৌলিক উপাদান হিসেবে দেখেন। এটি বস্তু ও শক্তির চেয়েও মৌলিক। তাই এটা কোনো আশ্চর্যের বিষয় নয় যে তথ্য কিভাবে সংজ্ঞায়িত হবে এবং এটি জীবনের বিবর্তন বা পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণাগুলোর সঙ্গে কিভাবে সম্পর্কিত, যেমন এন্ট্রপি, তাপগতির সূত্র এবং কোয়ান্টাম অনিশ্চয়তা নীতির সঙ্গে, এ বিষয়ে বহু বিতর্ক রয়েছে। এই বইটি এইসব বিতর্ক সমাধান বা ব্যাখ্যা করার কোনো চেষ্টা করবে না, এবং এটি পদার্থবিদ্যা, জীববিজ্ঞান এবং অন্যান্য সমস্ত জ্ঞানক্ষেত্রে প্রযোজ্য একটি সর্বজনীন তথ্য সংজ্ঞাও প্রদান করবে না। যেহেতু এটি ইতিহাসের ওপর লেখা, যা মানব সমাজের অতীত ও ভবিষ্যতের বিকাশ নিয়ে আলোচনা করে, তাই এটি ইতিহাসে তথ্যের সংজ্ঞা ও ভূমিকার ওপরই আলোকপাত করবে। প্রাত্যহিক ব্যবহারে তথ্য বলতে মানবসৃষ্ট প্রতীকগুলোর সঙ্গে যুক্ত কিছু বোঝানো হয়, যেমন উচ্চারিত বা লিখিত শব্দ। উদাহরণস্বরূপ, স্যার এমি ও দ্য লস্ট ব্যাটালিয়নের গল্পটি বিবেচনা করুন। 1918 সালের অক্টোবর মাসে, যখন আমেরিকান এক্সপিডিশনারি ফোর্স জার্মানদের কাছ থেকে উত্তর ফ্রান্স মুক্ত করার জন্য লড়াই করছিল, তখন 5 শতাধিক আমেরিকান সৈনিকদের একটি ব্যাটালিয়ন শত্রুপক্ষের পেছনে আটকে পড়ে, আর তাদের অবস্থান ভুলভাবে চিহ্নিত হওয়ায় আমেরিকান আর্টিলারি তাদের উপরই হামলা চালাতে থাকে। ব্যাটালিয়নের কমান্ডার মেজর চার্লস উইটলেসি তৎক্ষণাৎ সদর দপ্তরকে তার আসল অবস্থান জানানো প্রয়োজনীয় বলে মনে করলেন, কিন্তু কোনো বার্তাবাহকই জার্মানদের লাইন ভেদ করতে পারছিল না। বেশ কয়েকটি বিবরণ অনুযায়ী উইটলেসির শেষ চেষ্টা হিসেবে স্যার এমি নামক বাহক কবুতরের দিকে ফিরে তাকান। ছোট্ট এক টুকরো কাগজে তিনি লিখলেন, আমরা 276.4 রোড বরাবর আছি। আমাদের আর্টিলারি আমাদের ওপরেই হামলা চালাচ্ছে, দয়া করে থামান। কাগজটি স্যার এমির ডান পায়ের একটি নলাকৃত কন্টেইনারে ঢোকানো হয় এবং তাকে আকাশে উড়িয়ে দেয়া হয়। ব্যাটালিয়নের এক সৈনিক, প্রাইভেট জন নেল, পরবর্তী সময়ে স্মৃতিচারণ করে বলেন, আমরা নিশ্চিত ছিলাম এটি আমাদের শেষ সুযোগ, যদি সেই একাকী ভীত সন্ত্রস্ত কবুতর তার গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হতো, তবে আমাদের পরিণতি নিশ্চিত ছিল। প্রত্যক্ষদর্শীরা পরে বর্ণনা করেন কিভাবে স্যার এমি তীব্র জার্মান গোলাগুলির মধ্য দিয়ে উড়ে গিয়েছিল। একটি শেল সরাসরি তার নিচে বিস্ফোরিত হয়, 5 জন সৈন্য নিহত হয় এবং স্যার এমি গুরুতর আহত হয়। একটি স্প্লিন্টার তার বুকে বিদ্ধ হয় এবং তার ডান পা একটি টেন্ডনের সঙ্গে ঝুলে থাকে, তবুও সে বাধা পেরিয়ে গিয়েছিল। আহত কবুতর প্রায় 45 মিনিটে 40 কিলোমিটার উড়ে ডিভিশন সদর দপ্তরে পৌঁছায়, আর তার ডান পায়ের অবশিষ্টাংশে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তাটি সংযুক্ত ছিল। যদিও ঘটনার সুনির্দিষ্ট বিবরণ নিয়ে কিছু বিতর্ক রয়েছে, তবে এটুকু স্পষ্ট যে আমেরিকান আর্টিলারি তাদের হামলা সামঞ্জস্য করে এবং একটি পাল্টা আক্রমণের মাধ্যমে লস্ট ব্যাটালিয়ন উদ্ধার করে। স্যার এমিকে সেনা চিকিৎসকেরা শুশ্রূষা করে, তাকে নায়ক হিসেবে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় এবং সে অগণিত নিবন্ধ, ছোট গল্প, শিশু পুস্তক, কবিতা, এমনকি চলচ্চিত্রের বিষয়বস্তুতে পরিণত হয়। কবুতরটির কোনো ধারণাই রাখত না সে কী বার্তা বহন করছে, তবে কাগজের উপর আঁকা প্রতীকগুলো শত শত মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। তথ্য অবশ্য সবসময় মানবসৃষ্ট প্রতীক নিয়ে গঠিত হয় না।
বাইবেলে বন্যার মিথ অনুযায়ী নোয়া জানতে পেরেছিলেন যে জল শেষ পর্যন্ত কমে গিয়েছে, কারণ তার পাঠানো কবুতরটি মুখে একটি জলপাই শাখা নিয়ে ফিরে আসে। এরপর ঈশ্বর আকাশে একটি রংধনু স্থাপন করেন। পৃথিবী আর কখনো প্লাবিত হবে না, এই প্রতিশ্রুতি স্বর্গীয় প্রতীক হিসেবে। কবুতর, জলপাই শাখা এবং রংধনু তখন থেকেই শান্তি ও সহনশীলতার প্রতীক হয়ে উঠেছে। এমনকি রংধনুর চেয়েও দূরবর্তী বস্তু তথ্যের বাহক হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের জন্য ছায়াপথের আকৃতি ও গতি হল মহাবিশ্বের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। নাবিকদের জন্য উত্তর তারকা নির্দেশ করে কোন দিকে উত্তর, এবং জ্যোতিষীদের জন্য তারা হল মহাজাগতিক লিপি, যা ব্যক্তিগত মানুষের জীবন এবং গোটা সমাজের ভবিষ্যৎ সম্পর্কে তথ্য প্রদান করে। নিশ্চিতভাবে তথ্য হিসেবে কিছু নির্ধারণ করা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। একজন জ্যোতির্বিদ বা জ্যোতিষী তুলা নক্ষত্রমণ্ডলকে তথ্য হিসেবে বিবেচনা করতে পারেন, কিন্তু এই দূরবর্তী নক্ষত্রমণ্ডল মানব পর্যবেক্ষকদের জন্য শুধু একটি বিজ্ঞপ্তি বোর্ডের চেয়েও অনেক বেশি কিছু হতে পারে। সেখানে কোনো ভিনগ্রহী সভ্যতা বিদ্যমান, যারা তাদের গ্রহ থেকে আমরা যে তথ্য সংগ্রহ করি বা সেই সম্পর্কে যে গল্প বলি সেগুলোর বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ। একইভাবে কাগজের এক টুকরো যাতে কালির দাগ দেয়া আছে কোনো সেনা ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে, কিন্তু একটি উইপোকা পরিবারের জন্য কেবলই রাতের খাবার। যে কোনো বস্তুই তথ্য হতে পারে, আবার নাও হতে পারে। এটি তথ্যের সঠিক সংজ্ঞা নির্ধারণ করা কঠিন করে তোলে। তথ্যের এই দ্বৈত প্রকৃতি সামরিক গুপ্তচরবৃত্তির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেখানে গুপ্তচরদের গোপনে তথ্য আদান প্রদান করতে হতো। প্রথম বিশ্বযুদ্ধে শুধুমাত্র উত্তর ফ্রান্সই যে যুদ্ধের প্রধান ক্ষেত্র ছিল তা নয়। 1915 থেকে 1918 সালের মধ্যে ব্রিটিশ এবং অটোমান সাম্রাজ্য মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণের জন্য লড়াই করেছিল। সিনাই উপদ্বীপ এবং সুয়েজ খালের ওপর অটোমান আক্রমণ প্রতিহত করার পর ব্রিটিশ বাহিনী পাল্টা আক্রমণ করে অটোমান সাম্রাজ্যে প্রবেশ করে, কিন্তু 1917 সালের অক্টোবর পর্যন্ত তারা বিরশেবা থেকে গাজা পর্যন্ত বিস্তৃত অটোমান প্রতিরক্ষা লাইনের দ্বারা আটকে পড়ে। প্রথম গাজার যুদ্ধ 26শে মার্চ 1917 সালে এবং দ্বিতীয় গাজার যুদ্ধ 1719 এপ্রিলে এবং 1917 সাল পর্যন্ত ব্রিটিশ বাহিনীর আক্রমণ ব্যর্থ হয়। এদিকে ব্রিটিশপন্থী ইহুদিরা প্যালেস্টাইনে একটি গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করে, যার নামকরণ করা হয়েছিল নীলি, যা ব্রিটিশদের অটোমান সৈন্যদের চলাচল সম্পর্কে তথ্য সরবরাহ করত। একটি পদ্ধতি যা তারা ব্রিটিশ সেনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ব্যবহার করেছিল তা ছিল জানালার শাটার। নীলির প্রধান সারা অ্যারনসন, যিনি ভূমধ্য সাগরের দিকে মুখ করে থাকা একটি বাড়িতে বাস করতেন, একটা নির্দিষ্ট কোড অনুযায়ী শাটারটি বন্ধ বা খোলার মাধ্যমে ব্রিটিশ জাহাজগুলোর সঙ্গে সংকেত বিনিময় করতেন। অসংখ্য মানুষ, এমনকি অটোমান সেনারাও শাটারটি দেখতে পেত, কিন্তু নীলি গুপ্তচর এবং তাদের ব্রিটিশ সেনাবাহিনী ব্যতীত আর কেউ বুঝতে পারত না যে এটা ছিল গুরুত্বপূর্ণ সামরিক তথ্য। সুতরাং কখনো একটি শাটার শুধুই শাটার, আবার কখনো তা তথ্য। অবশেষে অটোমান শাসকরা এক অদ্ভুত ঘটনায় নীলির গুপ্তচর চক্রকে ধরে ফেলেছিল। জানালার শাটারের পাশাপাশি নীলি পায়রার মাধ্যমে সংকেত পাঠাত। 1917 সালের 3 সেপ্টেম্বর একটি পায়রা ভুল পথে চলে গিয়ে এক অটোমান অফিসারের বাড়িতে গিয়ে নামে। অফিসার সেই কোডের বার্তা খুঁজে পেয়েছিল, তবে তিনি বার্তাটি বুঝতে পারেননি। তবুও পায়রাটি নিজেই গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এর উপস্থিতি অটোমানদের মনে করিয়ে দেয় যে তাদের নাকের ডগায় একটি গুপ্তচর চক্র সক্রিয় আছে। মার্শাল ম্যাকলুহান হয়তো বলতেন, পায়রাটিই ছিল বার্তা। নীলি গুপ্তচররা পায়রাটির ধরা পড়ার খবর শুনে অবিলম্বে তাদের বাকি পায়রাগুলোকে মেরে মাটিতে পুঁতে ফেলেছিল, কারণ তখন পায়রার মালিকানাই ছিল দোষের প্রমাণ। কিন্তু পায়রার এই গণহত্যা নীলিকে বাঁচাতে পারেনি। 1 মাসের মধ্যেই গুপ্তচর চক্রটি উন্মোচিত হয়, তাদের কয়েকজন সদস্যকে ফাঁসি দেয়া হয় এবং সারা অ্যারনসন নীলির গোপন তথ্য যেন তাকে নির্যাতন করে বের করে নিতে না পারে সেজন্য আত্মহত্যা করেন। তাহলে কখন একটি পায়রা শুধুই পায়রা আর কখন তা একটা তথ্য?
এ থেকে স্পষ্ট যে তথ্যকে নির্দিষ্ট প্রকারের বস্তু হিসেবে সংজ্ঞায়িত করা যায় না। যে কোনো বস্তু, নক্ষত্র, শাটার, পায়রা, সঠিক প্রেক্ষাপটে তথ্য হয়ে উঠতে পারে। তাহলে ঠিক কোন প্রেক্ষাপট এই ধরনের বস্তুগুলোকে তথ্য হিসেবে সংজ্ঞায়িত করে? তথ্যের সরল দৃষ্টিভঙ্গি বলে কোনো কিছু সত্য খোঁজার প্রেক্ষাপটে তথ্য হিসেবে বিবেচিত হয়। কোনো কিছু তথ্য হয় যখন মানুষ সেটাকে সত্য খোঁজার জন্য ব্যবহার করে। এই দৃষ্টিভঙ্গি তথ্যের ধারণাকে সত্যের সঙ্গে যুক্ত করে এবং ধরে নেয় যে তথ্যের মূল কাজ হল বাস্তবতাকে উপস্থাপন করা। যেমন নীলি ব্রিটিশদের যে তথ্য সরবরাহ করেছিল তা অটোমান সেনাবাহিনীর চলাফেরার বাস্তবতাকে উপস্থাপন করার উদ্দেশ্যে ছিল। যদি অটোমানরা গাজার প্রতিরক্ষা কেন্দ্রে 10,000 সৈন্য জমায়েত করত, তাহলে 10,000 এবং গাজা শব্দ সম্বলিত একটি কাগজের টুকরো গুরুত্বপূর্ণ তথ্য ছিল যা ব্রিটিশদের যুদ্ধে জিততে সহায়তা করতে পারত। অন্যদিকে যদি গাজায় প্রকৃতপক্ষে 20,000 অটোমান সৈন্য থাকত, তবে সেই কাগজের টুকরো বাস্তবতাকে সঠিকভাবে উপস্থাপন করত না এবং তা ব্রিটিশদের একটি বিপর্যয়কার সামরিক ভুল করতে প্ররোচিত করতে পারত। অন্যভাবে বললে, সরল দৃষ্টিভঙ্গি অনুযায়ী তথ্য হল বাস্তবতাকে উপস্থাপনের প্রচেষ্টা এবং যখন এই প্রচেষ্টা সফল হয় তখন আমরা একে সত্য বলি। যদিও এই বই সরল দৃষ্টিভঙ্গির সঙ্গে অনেক বিষয় দ্বিমত পোষণ করে, এটি স্বীকার করে যে সত্য হল বাস্তবতার সঠিক উপস্থাপনা। তবে এই বইটি আরও বলে যে অধিকাংশ তথ্যই বাস্তবতাকে উপস্থাপন করার প্রচেষ্টা নয়, বরং তথ্যকে সংজ্ঞায়িত করে এমন কিছু সম্পূর্ণ ভিন্ন বিষয়। মানব সমাজের অধিকাংশ তথ্য এবং প্রকৃতপক্ষে অন্যান্য জীববৈজ্ঞানিক ও শারীরিক ব্যবস্থা বাস্তবতাকে উপস্থাপন করে না। আমি এই জটিল এবং গুরুত্বপূর্ণ যুক্তির উপর একটু বেশি সময় ব্যয় করতে চাই, কারণ এই বইটির তাত্ত্বিক ভিত্তি এটাই। সত্য কি? এই বই জুড়ে সত্যকে এমন কিছু হিসেবে বোঝানো হয়েছে যা বাস্তবতার নির্দিষ্ট কিছু দিককে সঠিকভাবে উপস্থাপন করে। সত্য ধারণার পেছনে মূলত একটা বিশ্বাস কাজ করে, যা হলো একটি সর্বজনীন বাস্তবতা বিদ্যমান। যা কিছু এই মহাবিশ্বে অতীতে ছিল বা ভবিষ্যতে থাকবে, উত্তর তারকা থেকে শুরু করে নীলি পায়রা বা জ্যোতিষবিদ্যা সম্পর্কিত ওয়েব পেজ, সবকিছুই এই একক বাস্তবতার অংশ। এই কারণেই সত্যের অনুসন্ধান একটি সর্বজনীন প্রক্রিয়া। যদিও বিভিন্ন মানুষ, জাতি বা সংস্কৃতির ভিন্ন ভিন্ন বিশ্বাস ও অনুভূতি থাকতে পারে, তারা বিপরীতমুখী সত্যের অধিকারী হতে পারে না, কারণ সবাই একই সর্বজনীন বাস্তবতা ভাগাভাগি করে। যে ব্যক্তি এই সর্বজনীনতাকে অস্বীকার করে সে আসলে সত্যকে অস্বীকার করে। তবে সত্য ও বাস্তবতা এক জিনিস নয়, কারণ কোনো বিবরণ যতটা সত্যই হোক না কেন তা কখনোই বাস্তবতার সব দিককে উপস্থাপন করতে পারে না। যদি কোনো নীলি গুপ্তচর লিখে যে গাজায় 10,000 অটোমান সৈন্য রয়েছে এবং সত্যিই সেখানে 10,000 সৈন্য ছিল, তবে এটি বাস্তবতার একটি নির্দিষ্ট দিককে সঠিকভাবে নির্দেশ করে, কিন্তু অন্যান্য অনেক দিককে উপেক্ষা করে। যে কোনো বস্তু গণনার সময় আপেল, কমলা বা সৈন্য যখন সংখ্যা হিসেবে গণনা করা হয়, তা তাদের মধ্যে যে মিল রয়েছে তা তুলে ধরে, কিন্তু পার্থক্যগুলোকে উপেক্ষা করে। উদাহরণ হিসেবে বলা যায় যে গাজায় 10,000 অটোমান সৈন্য ছিল, এটা উল্লেখ করা হয়নি যে তাদের মধ্যে কে অভিজ্ঞ সৈনিক আর কে ছিল নতুন রিক্রুট। যদি সেখানে 1,000 রিক্রুট এবং 9,000 অভিজ্ঞ সৈনিক থাকত, তবে সামরিক বাস্তবতা একরকম, আর যদি 9,000 নতুন রিক্রুট এবং 1,000 অভিজ্ঞ সৈনিক থাকত, তাহলে সেই বাস্তবতা একেবারেই ভিন্ন। সৈন্যদের মধ্যে আরও অনেক পার্থক্য ছিল। কেউ কেউ সুস্থ ছিল, কেউ কেউ অসুস্থ। কিছু অটোমান সৈন্য ছিল জাতিগতভাবে তুর্কি, আর অন্যেরা ছিল আরব, কুর্দি বা ইহুদি। কেউ ছিল সাহসী, আবার কেউ ছিল ভীতু। প্রকৃতপক্ষে প্রতিটি সৈনিকই ছিল একজন অনন্য মানুষ, যার আলাদা পিতামাতা, বন্ধু এবং স্বতন্ত্র ভয় ও আশা ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় উইলফ্রেড ওয়েনের মতো কবিরা বিখ্যাতভাবে এই সামরিক বাস্তবতার দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন, যা কেবল পরিসংখ্যানের মাধ্যমে কখনোই সঠিকভাবে প্রকাশ করা যায় না। তাহলে কি এই কথার অর্থ 10,000 সৈন্য লিখলে তা সবসময় বাস্তবতার ভুল উপস্থাপনা হয়ে যায়? এবং 1917 সালের গাজা শহরের সামরিক পরিস্থিতিকে বর্ণনা করতে হলে কি প্রতিটি সৈনিকের অনন্য ইতিহাস ও ব্যক্তিত্ব বর্ণনা করতে হবে?
বাস্তবতাকে উপস্থাপনের যে কোনো প্রচেষ্টার একটি বড় সমস্যা হল বাস্তবতায় বিভিন্ন দৃষ্টিকোণ থাকে। উদাহরণস্বরূপ, বর্তমান ইসরায়েলি, ফিলিস্তিনি, তুর্কি এবং ব্রিটিশরা ব্রিটিশদের অটোমান সাম্রাজ্য আক্রমণ, নীলি, গোপন সংস্থা এবং সারা অ্যারনসনের কর্মকাণ্ড সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রাখে। এর অর্থ অবশ্যই এই নয় যে একাধিক সম্পূর্ণ পৃথক বাস্তবতা রয়েছে বা কোনো ঐতিহাসিক সত্য নেই। বাস্তবতা একটাই, তবে তা জটিল। বাস্তবতা একটি নিরপেক্ষ স্তর রয়েছে, যেখানে নিরপেক্ষ সত্য রয়েছে যা মানুষের বিশ্বাসের ওপর নির্ভর করে না। উদাহরণস্বরূপ, এটি একটি নিরপেক্ষ সত্য যে সারা অ্যারনসন 1917 সালের 9 অক্টোবর আত্মহত্যার মাধ্যমে মারা গিয়েছিলেন। এটা বলা নিঃসন্দেহে একটা ভুল তথ্য যে সারা অ্যারনসন 1919 সালের 15 মে একটি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। বাস্তবতায় একটি ব্যক্তিগত স্তরও রয়েছে, যেখানে ব্যক্তিগত বিশ্বাস ও অনুভূতি রয়েছে। তবে এই ক্ষেত্রেও সত্য ও ভুলের মধ্যে পার্থক্য করা সম্ভব। উদাহরণস্বরূপ, এটি একটি সত্য যে ইসরায়েলিরা সাধারণত অ্যারনসনকে একজন দেশপ্রেমিক নায়ক হিসেবে দেখে। তার আত্মহত্যার 3 সপ্তাহ পর নীলি যে তথ্য সরবরাহ করেছিল তা ব্রিটিশদেরকে বিয়ের সেবার যুদ্ধে, যেটা 31 অক্টোবর 1917 সালে হয়েছিল, এবং গাজা তৃতীয় যুদ্ধে 1 থেকে 2 নভেম্বর 1917 সাল অটোমান রক্ষাব্যূহ ভেদ করতে সাহায্য করেছিল। 2 নভেম্বর 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার ওয়েলফোর একটি ঘোষণা জারি করেন, যেখানে উল্লেখ করা হয় যে ব্রিটিশ সরকার প্যালেস্টাইনে ইহুদি জনগণের জন্য একটা জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠাকে অনুকূল দৃষ্টিতে দেখছে। ইসরায়েলিরা এই সাফল্যের একটি অংশের কৃতিত্ব নীলি এবং সারা অ্যারনসনকে দেন, যাকে তারা তার আত্মত্যাগের জন্য শ্রদ্ধা করেন। অন্যদিকে ফিলিস্তিনিরা বিষয়গুলো সম্পূর্ণ ভিন্নভাবে মূল্যায়ন করে। তারা অ্যারনসনকে সম্মান করে না, বরং তারা তাকে, যদি তারা তাকে চিনে থাকে, একজন সাম্রাজ্যবাদী গুপ্তচর হিসেবে দেখে। যদিও আমরা এখানে ব্যক্তিগত মতামত ও অনুভূতি নিয়ে কাজ করছি, তবুও আমরা সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারি। কেননা মতামত ও অনুভূতিগুলো ঠিক তারকা এবং পায়রার মতো সর্বজনীন বাস্তবতার অংশ। এটা বলা যে সারা অ্যারনসন তার অটোমান সাম্রাজ্য পরাজয়ের ভূমিকার জন্য সবার দ্বারা সম্মানিত, এটা একটা ভুল তথ্য যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জাতীয়তা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে, তবে এটা একমাত্র বিষয় না। ইসরায়েলি পুরুষ ও ইসরায়েলি নারীরা অ্যারনসনকে ভিন্নভাবে দেখতে পারে, এবং বামপন্থী ও ডানপন্থীরা কিংবা ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ ইহুদিরাও তাকে ভিন্ন চোখে দেখে। যেহেতু ইহুদি ধর্মীয় আইনে আত্মহত্যা নিষিদ্ধ, তাই ধর্মীয় ইহুদিরা অ্যারনসনের আত্মহত্যাকে নায়কোচিত কাজ হিসেবে দেখতে অস্বস্তি বোধ করে। বাস্তবিক তাকে ইহুদি কবরস্থানের পবিত্র জমিতে সমাহিত করার অনুমতি দেয়া হয়নি। শেষ পর্যন্ত প্রতিটি ব্যক্তি ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে, যা তাদের ভিন্ন ব্যক্তিত্ব ও জীবন ইতিহাসের মেলবন্ধনে গড়ে ওঠে। তাহলে কি এর অর্থ এই যে যখন আমরা বাস্তবতাকে বর্ণনা করতে চাই, তখন আমাদের সব ভিন্ন দৃষ্টিভঙ্গির তালিকা তৈরি করতে হবে? এবং উদাহরণস্বরূপ, সারা অ্যারনসনের একটি সত্যিকারের জীবনীতে প্রতিটি ইসরায়েলি ও ফিলিস্তিনির তার সম্পর্কে অনুভূতির বিস্তারিত বিবরণ থাকতে হবে? যদি সত্যের এই অনুসন্ধানকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তবে তা আমাদেরকে এমন এক অবস্থায় নিয়ে যেতে পারে যেখানে আমরা এক এক স্কেলে পৃথিবীকে উপস্থাপন করার চেষ্টা করব। যেমন বিখ্যাত হোর্হে লুইস বোর্হেসের গল্প অন এক্সাক্টিটিউড ইন সায়েন্স 1946 সালে লেখা। এই গল্পে দেখা যায়, এই গল্পে বোর্হেস একটি কাল্পনিক প্রাচীন সাম্রাজ্যের কথা বলেন, যারা তাদের ভূখণ্ডের আরও সঠিক মানচিত্র তৈরি করতে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যায়, যতক্ষণ না তারা একটি এক অনুপাতে মানচিত্র তৈরি করে। পুরো সাম্রাজ্যটি তারই মানচিত্র দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। এত বেশি সম্পদ এই বিশাল প্রকল্পে নষ্ট হয় যে সাম্রাজ্যটি ধসে পড়ে। এরপর মানচিত্রটিও ক্ষয় হতে শুরু করে এবং বোর্হেস আমাদের জানান যে কেবলমাত্র পশ্চিমের মরুভূমিতে মানচিত্রের ছিন্ন অংশগুলো এখনো পাওয়া যায়, যা মাঝে মাঝে কোনো পশু বা ভিক্ষুককে আশ্রয় দেয়। একটি 1 থেকে 1 অনুপাতের মানচিত্র বাস্তবতার চূড়ান্ত উপস্থাপনা বলে মনে হতে পারে, তবে তা আদতে আর কোনো উপস্থাপনা নয়, এটাই বাস্তবতা। মূল কথা হলো, এমনকি সবচেয়ে সত্যনিষ্ঠ বিবরণও কখনোই বাস্তবতাকে পূর্ণরূপে উপস্থাপন করতে পারে না। প্রতিটি উপস্থাপনায় কিছু না কিছু বাস্তবতা উপেক্ষিত বা বিকৃত হয়। সুতরাং সত্য মানে এক অনুপাতে বাস্তবতাকে উপস্থাপন করা নয়,
বরং সত্য এমন কিছু যা আমাদের দৃষ্টি আকর্ষণ করে বাস্তবতার নির্দিষ্ট কিছু দিকের প্রতি, যখন অন্যান্য কিছু দিক অনিবার্যভাবে উপেক্ষিত হয়। কোনো বর্ণনা শতভাগ সঠিক না হলেও কিছু বর্ণনা অন্যগুলোর চেয়ে অনেক বেশি সত্যনিষ্ঠ। তথ্য যা করে। উপরের আলোচনায় উল্লেখিত সরল দৃষ্টিভঙ্গি তথ্যকে বাস্তবতার উপস্থাপনা হিসেবে দেখে। এরা জানে যে কিছু তথ্য বাস্তবতাকে ভালোভাবে উপস্থাপন করে না, তবে তারা এটাকে দুর্ভাগ্যজনকভাবে ভুল তথ্য বা অপপ্রচার বলে বিবেচনা করে। ভুল তথ্য হলো একটি অনাকাঙ্ক্ষিত ভুল, যা ঘটে যখন কেউ বাস্তবতাকে উপস্থাপন করার চেষ্টা করে কিন্তু ভুল করে। বিভ্রান্তিমূলক তথ্য হলো ইচ্ছাকৃত মিথ্যা, যখন কেউ সচেতনভাবে বাস্তবতার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে বিকৃত করার অভিপ্রায় নিয়ে কাজ করে। সরল দৃষ্টিভঙ্গি আরও মনে করে যে ভুল তথ্য ও অপপ্রচারের ফলে সৃষ্ট সমস্যার সমাধান হলো আরও বেশি তথ্য। এই ধারণাটি, যা কখনো কখনো পাল্টা বক্তব্য মতবাদ নামে পরিচিত, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক লুই ডি ব্রান্ডাইসের সঙ্গে যুক্ত, যিনি হুইটনি বনাম ক্যালিফোর্নিয়া 1927 সালে এই মামলায় লিখেছিলেন যে মিথ্যা বক্তব্যের প্রতিষেধক হলো আরও বেশি বক্তব্য এবং দীর্ঘমেয়াদে মুক্ত আলোচনা মিথ্যা ও ভ্রান্তিগুলোকে প্রকাশ করবে। যদি সব তথ্যই বাস্তবতাকে উপস্থাপনের চেষ্টা হয়, তাহলে পৃথিবীতে তথ্যের পরিমাণ যত বাড়বে ততই মিথ্যা ও ভুলগুলো প্রকাশ পাবে এবং শেষ পর্যন্ত আমাদেরকে পৃথিবীর সম্পর্কে আরও সত্যনিষ্ঠ ধারণা প্রদান করবে। এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে এই বইটি সরল দৃষ্টিভঙ্গির সঙ্গে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করে। এমন কিছু তথ্য অবশ্যই রয়েছে যা বাস্তবতাকে উপস্থাপনের চেষ্টা করে এবং সফলও হয়, কিন্তু এটা তথ্যের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য নয়। কয়েক পৃষ্ঠা আগে আমি নক্ষত্রমণ্ডলকে তথ্য হিসেবে উল্লেখ করেছি এবং জ্যোতির্বিজ্ঞানীদের পাশাপাশি জ্যোতিষীদের কথাও উল্লেখ করেছি, যারা তথ্যের সরল দৃষ্টিভঙ্গির অনুসারে তারা সম্ভবত এটি পড়ে অস্বস্তিতে পড়েছিলেন। সরল দৃষ্টিভঙ্গি অনুসারে জ্যোতির্বিজ্ঞানীরা নক্ষত্রমণ্ডল থেকে বাস্তব তথ্য আহরণ করেন, আর জ্যোতিষীরা নক্ষত্রমণ্ডল থেকে যেসব তথ্য কল্পনা করে পড়েন তা হয় ভুল তথ্য বা অপপ্রচার। যদি মানুষদেরকে মহাবিশ্ব সম্পর্কে আরও তথ্য দেয়া হয়, তাহলে তারা নিশ্চয়ই জ্যোতিষশাস্ত্রকে সম্পূর্ণ পরিত্যাগ করবে। কিন্তু বাস্তবতা হলো হাজার হাজার বছর ধরে জ্যোতিষশাস্ত্র ইতিহাসে বিশাল প্রভাব ফেলেছে এবং আজও লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে তাদের রাশিচক্র পরীক্ষা করে দেখেন। যেমন, কি পড়াশোনা করা উচিত এবং কাকে বিয়ে করা উচিত। 2021 সালের হিসেবে বৈশ্বিক জ্যোতিষশাস্ত্রের বাজার মূল্য ছিল $12.8 বিলিয়ন। আমরা জ্যোতিষশাস্ত্রের তথ্যের সঠিকতা সম্পর্কে যাই ভাবি না কেন, ইতিহাসে এর গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করা উচিত। এটি প্রেমিক প্রেমিকাদের এবং এমনকি সমগ্র সাম্রাজ্যগুলোকেও সংযুক্ত করেছে। রোমান সম্রাটরা নিয়মিতভাবে জ্যোতিষীদের পরামর্শ নিতেন সিদ্ধান্ত নেয়ার আগে। প্রকৃতপক্ষে জ্যোতিষশাস্ত্র এতটাই মর্যাদাপূর্ণ ছিল যে একজন শাসনরত সম্রাটের জন্মকুণ্ডলী নির্ণয় করা ছিল মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। কেননা যে এমন একটি জন্মকুণ্ডলী নির্ণয় করতে পারত, সে সম্রাটের মৃত্যুর সময় ও পদ্ধতি পূর্বাভাস দিতে সক্ষম হতো। কিছু দেশে এখনও শাসকরা জ্যোতিষশাস্ত্রকে অত্যন্ত গুরুত্ব দেন। 2005 সালে মিয়ানমারের সামরিক জান্তা জ্যোতিষীদের পরামর্শের ভিত্তিতে দেশটির রাজধানী ইয়াঙ্গুন থেকে নেপিডোতে স্থানান্তরিত করেছিল বলে জানা যায়। তথ্যের তত্ত্ব জ্যোতিষশাস্ত্রের ঐতিহাসিক তাৎপর্যের ব্যাখ্যা করতে পারে না বলে তা স্পষ্টতই অসম্পূর্ণ। জ্যোতিষশাস্ত্রের উদাহরণটি দেখায় যে ভুল, মিথ্যা, উদ্ভট কল্পনা ও কল্পকাহিনী সবই তথ্যের অংশ। তথ্যের সরল দৃষ্টিভঙ্গি যা বলে তার বিপরীতে তথ্যের সঙ্গে সত্যের কোনো মূলগত সম্পর্ক নেই এবং ইতিহাসে এর ভূমিকা কোনো পূর্ববর্তী বাস্তবতার উপস্থাপন নয়, বরং তথ্য বিভিন্ন বিষয়কে একত্রিত করার মাধ্যমে নতুন বাস্তবতা সৃষ্টি করে, হোক তা প্রেমিক প্রেমিকা জুটি বা সাম্রাজ্য। তথ্যের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হল প্রতিনিধিত্বের পরিবর্তে সংযোগ, এবং তথ্য হল একটি নেটওয়ার্ক যা বিভিন্ন বিন্দুকে সংযুক্ত করে। তথ্য আমাদের আবশ্যকভাবে জিনিস সম্পর্কে অবহিত করে না, বরং এটি জিনিসগুলোকে একটি নির্দিষ্ট বিন্যাসে স্থাপন করে। রাশিফল প্রেমিকদের জ্যোতিষীর বিন্যাসে রাখে, প্রচার সম্প্রচার ভোটারদের রাজনৈতিক বিন্যাসে রাখে এবং রণসঙ্গীত সৈন্যদের সামরিক বিন্যাসে রাখে। একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসেবে
সঙ্গীতকে বিবেচনা করা যায়। বেশিরভাগ ঐকতান, সুর ও স্বরমাধুর্য কোনো কিছুর প্রতিনিধিত্ব করে না। এ কারণেই সেগুলো সত্য বা মিথ্যা কিনা তা জিজ্ঞাসা করার কোনো মানে হয় না। বহু বছর ধরে মানুষ প্রচুর খারাপ সঙ্গীত তৈরি করেছে, কিন্তু কখনো ভুয়া সঙ্গীত তৈরি করেনি। কোনো কিছু উপস্থাপন না করেও সঙ্গীত অসাধারণভাবে বড় সংখ্যক মানুষকে সংযুক্ত করতে এবং তাদের আবেগ ও আচরণকে একত্রিত করতে সক্ষম হয়। সঙ্গীত সৈন্যদের সারিবদ্ধভাবে হাঁটতে, ক্লাবের লোকেদের একসঙ্গে দুলতে, গির্জার উপাসকদের তাল মিলিয়ে হাততালি দিতে এবং ক্রীড়া সমর্থকদের একত্রে স্লোগান দিতে প্ররোচিত করতে পারে। তথ্যের ভূমিকা শুধু মানব ইতিহাসের সংযোগ তৈরি করার মধ্যেই সীমাবদ্ধ নেই। একইভাবে জীববিজ্ঞানের ক্ষেত্রেও এটাই প্রধান ভূমিকা পালন করে বলে মনে করা যায়। উদাহরণ হিসেবে ডিএনএকে নেওয়া যেতে পারে, যা একটি আণবিক তথ্য এবং জৈব জীবনের ভিত্তি তৈরি করে। সঙ্গীতের মতো ডিএনএও বাস্তবতার প্রতিনিধিত্ব করে না। বহু প্রজন্মে জেব্রা সিংহ থেকে পালিয়ে বেড়ালেও জেব্রার ডিএনএর মধ্যে সিংহ বা পালানোর প্রতিনিধিত্বকারী কোনো নিউক্লিয় বেসের স্ট্রিং পাওয়া যায় না। একইভাবে জেব্রার ডিএনএতে সূর্য, বাতাস, বৃষ্টি কিংবা তাদের জীবনে মুখোমুখি হওয়া অন্য কোনো বাহ্যিক ঘটনা সম্পর্কেও কোনো প্রতিনিধিত্ব নেই। এমনকি শরীরের অভ্যন্তরীণ অঙ্গ বা আবেগেরও কোনো প্রতিনিধিত্ব নেই ডিএনএতে। কোনো নিউক্লিয় বেসের সমন্বয় একটি হৃৎপিণ্ড বা ভয়ের প্রতিনিধিত্ব করে না। বস্তুগত জিনিসগুলোর প্রতিনিধিত্ব করার পরিবর্তে ডিএনএ সম্পূর্ণ নতুন জিনিস তৈরিতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, বিভিন্ন ডিএনএ নিউক্লিয় বেসের স্ট্রিং থেকে রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়, যার মাধ্যমে অ্যাড্রেনালিন উৎপন্ন হয়। অ্যাড্রেনালিনও কোনোভাবেই বাস্তবতার প্রতিনিধিত্ব করে না, বরং এটি দেহের অভ্যন্তরে সঞ্চারিত হয়ে এমন রাসায়নিক প্রক্রিয়া শুরু করে যা হৃদস্পন্দন বাড়ায় এবং পেশিতে বেশি রক্ত প্রবাহিত করে। এইভাবে ডিএনএ এবং অ্যাড্রেনালিন শরীরের হৃৎপিণ্ড, পা এবং অন্যান্য অংশে ট্রিলিয়ন কোষকে সংযুক্ত করতে সাহায্য করে, যা একে এমন একটি কার্যকরী নেটওয়ার্কে পরিণত করে যার সাহায্যে সে একটি সিংহের থেকে পালাতে সক্ষম হয়। যদি ডিএনএ বাস্তবতার প্রতিনিধিত্ব করত, তবে আমরা এমন প্রশ্ন করতে পারতাম, জেব্রার ডিএনএ কি বাস্তবতা বেশি সঠিকভাবে প্রতিনিধিত্ব করে নাকি সিংহের ডিএনএ? বা একটি জেব্রার ডিএনএ কি সত্য বলছে যখন অন্য একটি জেব্রা তার ভুয়া ডিএনএ দ্বারা বিভ্রান্ত হচ্ছে? এই প্রশ্নগুলো অবশ্যই অর্থহীন। আমরা ডিএনএর মূল্যায়ন করতে পারি জীবের সুষ্ঠু জীবনযাপন অনুযায়ী, কিন্তু এ সত্যতা দ্বারা নয়। যদিও ডিএনএ ভুল নিয়ে কথা বলাটা খুবই সাধারণ ব্যাপার, কিন্তু এটি কেবল ডিএনএর অনুলিপি করার প্রক্রিয়ায় মিউটেশনের কথা বোঝায়, বাস্তবতা সঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হওয়া নয়। এমন কোনো মিউটেশন যা অ্যাড্রেনালিন উৎপাদনে বাধা সৃষ্টি করে তা জীবনের স্থায়িত্ব কমিয়ে দেয়, কোষগুলোর নেটওয়ার্ক ভেঙে দেয়। যেমন একটি জেব্রা মারা গেলে তা ট্রিলিয়ন কোষ একে অপরের সঙ্গে সংযোগ হারায়। এ ধরনের নেটওয়ার্কের ব্যর্থতা মানে হলো অবক্ষয়, ভুল তথ্য নয়। এটি যেমন জেব্রার ক্ষেত্রে সত্য, তেমনি দেশ, রাজনৈতিক দল এবং সংবাদ নেটওয়ার্কের ক্ষেত্রেও। তাদের অস্তিত্ব প্রতিকূল হয়ে ওঠে যদি তাদের গঠনমূলক অংশগুলোর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভুল তথ্যের চেয়ে এই ধরনের সংযোগ বিচ্ছিন্নতারই বেশি ক্ষতিকর। ডিএনএ কপির প্রক্রিয়ায় ভুলগুলো সবসময় জীবনের স্থায়িত্বকে কমায় না। খুব বিরল ক্ষেত্রে এ ধরনের ভুলগুলো জীবনযাত্রার সক্ষমতা বাড়াতেও পারে। এমন মিউটেশন ছাড়া বিবর্তন প্রক্রিয়া সম্ভব হতো না। সব জীবন্ত প্রাণী কিছু না কিছু জেনেটিক ভুলের জন্যই বিদ্যমান। বিবর্তনের এই বিস্ময়কর ঘটনাগুলো সম্ভব হয়েছে কারণ ডিএনএ কোনো পূর্বস্থিত বাস্তবতার প্রতিনিধিত্ব করে না, বরং এটি নতুন বাস্তবতা তৈরি করে। এই বিষয়ের গুরুত্ব বোঝার জন্য আমি একটু থামি। তথ্য হলো এমন কিছু যা বিভিন্ন বিন্দুকে সংযোগের মাধ্যমে নতুন বাস্তবতা তৈরি করে। এর মধ্যে তথ্যের প্রতিনিধিত্বমূলক দৃষ্টিভঙ্গিও অন্তর্ভুক্ত হয়। কখনো কখনো বাস্তবতার সত্যনিষ্ঠ উপস্থাপনা মানুষকে সংযুক্ত করতে পারে। যেমন 1969 সালের জুলাই মাসে 600 মিলিয়ন মানুষ যখন টেলিভিশনে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিনকে চাঁদে হাঁটতে দেখেছিলেন, স্ক্রিনে প্রদর্শিত চিত্রগুলো সঠিকভাবে 3,84,000 কিলোমিটার দূরের ঘটনার প্রতিনিধিত্ব করেছিল এবং এই চিত্রগুলো মানুষের মধ্যে বিস্ময়, গর্ব এবং মানব ভ্রাতৃত্বের অনুভূতির জন্ম দিয়েছিল, যা মানুষকে সংযুক্ত করতে সাহায্য করেছিল। তবে এই ধরনের ভ্রাতৃত্বের অনুভূতি অন্য উপায়েও তৈরি হতে পারে।
তথ্যের সংযোগকারী ভূমিকা ভুল তথ্যের জন্য যথেষ্ট জায়গা রাখে। কখনো কখনো বাস্তবতার ভুল উপস্থাপনাও একটি সামাজিক সংযোগ সৃষ্টি করতে পারে, যেমন চাঁদে অবতরণ ঘটেনি বলে দাবি করা কোনো ষড়যন্ত্র তত্ত্বের অনুসারীরা যখন একটি ইউটিউব ভিডিও দেখে। এসব চিত্র বাস্তবতার ভুল উপস্থাপনা প্রদান করলেও তা হয়তো মানুষদের মধ্যে ক্ষোভের জন্ম দিতে পারে বা নিজেকে জ্ঞানী মনে করার গর্ব তৈরি করতে পারে, যা একটি নতুন একত্রীকৃত গোষ্ঠী তৈরি করতে সাহায্য করে। অনেক সময় বাস্তবতার কোনো উপস্থিতি ছাড়াই নেটওয়ার্ক সংযোগ তৈরি হতে পারে, যেমন জেনেটিক তথ্য ট্রিলিয়ন কোষকে সংযুক্ত করে কিংবা একটি প্রেরণাদায়ক সঙ্গীত হাজারো মানুষকে সংযুক্ত করে। অবশেষে মার্ক জুকারবার্গের মেটাভার্সের ধারণা নিয়ে চিন্তা করা যাক। মেটাভার্স একটি ভার্চুয়াল মহাবিশ্ব যা সম্পূর্ণভাবে তথ্য দিয়ে তৈরি। এটি হোর্হে লুইস বোর্হেসের কল্পিত সাম্রাজ্যের তৈরি করা এক এক নকশার মানচিত্রের মতো আমাদের জগৎকে উপস্থাপন করার প্রচেষ্টা নয়, বরং এটি আমাদের জগৎকে বৃদ্ধি বা এমনকি প্রতিস্থাপন করার একটি প্রচেষ্টা। এটি আমাদের বুয়েন্স আইরেস বা সল্ট লেক সিটির একটি ডিজিটাল প্রতিলিপি দেয় না, বরং এটি মানুষকে নতুন ভার্চুয়াল সম্প্রদায় তৈরি করার জন্য আমন্ত্রণ জানায়, যেখানে নতুন নিয়ম এবং দৃশ্য থাকবে। 2024 সালের দিকে মেটাভার্সকে হয়তো একটি অতিরঞ্জিত স্বপ্ন মনে হতে পারে, তবে কয়েক দশকের মধ্যে কোটি কোটি মানুষ তাদের জীবনের একটি বিশাল অংশ ভার্চুয়াল বাস্তবতায় কাটাতে পারে। সেখানে তারা তাদের সামাজিক এবং পেশাগত কার্যক্রম চালিয়ে যেতে পারে। মানুষ সেখানে সম্পর্ক তৈরি করবে, আন্দোলনে যোগ দেবে, চাকরি করবে এবং তাদের আবেগীয় ওঠানামা অনুভব করবে এমন একটি পরিবেশে যা তথ্য দিয়ে তৈরি, বস্তু দিয়ে নয়। হয়তো কোনো দূরবর্তী মরুভূমিতে পুরনো বাস্তবতার ভিন্ন ছিন্ন অংশগুলো তখনও বিদ্যমান থাকবে, যেখানে মাঝে মধ্যে কোনো পশু বা ভিখারি আশ্রয় নেবে। তথ্যকে একটি সামাজিক সংযোগ হিসেবে দেখা আমাদেরকে মানব ইতিহাসের অনেক দিক বোঝাতে সহায়তা করে, যেগুলো তথ্যকে শুধু প্রতিনিধিত্ব হিসেবে দেখার সরল দৃষ্টিভঙ্গিকে বিভ্রান্ত করে। এটি কেবল জ্যোতিষশাস্ত্রের সাফল্যকেই ব্যাখ্যা করে না, বরং আরও গুরুত্বপূর্ণ বিষয় যেমন বাইবেলের সাফল্যকেও ব্যাখ্যা করে। অনেকেই হয়তো জ্যোতিষশাস্ত্রকে মানব ইতিহাসের একটি গৌণ বিষয় হিসেবে দেখবেন, কিন্তু কেউই বাইবেলের প্রভাবকে অস্বীকার করতে পারবে না। যদি তথ্যের প্রধান কাজ হতো বাস্তবতাকে সঠিকভাবে উপস্থাপন করা, তবে বাইবেল কিভাবে মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী গ্রন্থগুলোর একটি হয়ে উঠল তা বোঝা কঠিন হতো। বাইবেল মানব বিষয় এবং প্রাকৃতিক প্রক্রিয়া সম্পর্কে অনেক গুরুতর ভুল বর্ণনা করে। উদাহরণস্বরূপ, জেনেসিস গ্রন্থ দাবি করে যে সমস্ত মানবজাতি, যেমন কালাহারি মরুভূমির সান জাতি বা অস্ট্রেলিয়ার আদিবাসী, একটি পরিবার থেকে উৎপত্তি লাভ করেছে যারা 4000 বছর আগে মধ্যপ্রাচ্যে বাস করত। জেনেসিস অনুযায়ী প্লাবনের পরে নোয়ার সকল বংশধর মেসোপটেমিয়ায় একত্রে বাস করত, কিন্তু বাবেলের মিনার ধ্বংসের পরে তারা পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়ে এবং আজকে সমস্ত মানুষের পূর্বপুরুষ হয়ে ওঠে। কিন্তু প্রকৃতপক্ষে সান জাতির পূর্বপুরুষরা আফ্রিকায় শত শত হাজার বছর ধরে বসবাস করে আসছে এবং আদিবাসীদের পূর্বপুরুষরা 50,000 বছরেরও বেশি সময় আগে অস্ট্রেলিয়ায় বসতি স্থাপন করেছিল। জেনেটিক এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ স্পষ্টভাবে প্রমাণ করে যে 4000 বছর আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার প্রাচীন জনসংখ্যা ধ্বংস হয়নি এবং এই এলাকাগুলোকে পরে মধ্যপ্রাচ্যের অভিবাসীরা পুনরায় বসতি স্থাপন করেনি। আরও বড় ভুল হল সংক্রামক রোগ সম্পর্কে আমাদের বোঝাপড়া। বাইবেল নিয়মিতভাবে মহামারীগুলোকে মানব পাপের জন্য ঈশ্বরের শাস্তি হিসেবে তুলে ধরে এবং দাবি করে যে প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এসব রোগ প্রতিরোধ করা বা বন্ধ করা যেতে পারে। কিন্তু আসলে মহামারী রোগ জীবাণুর কারণে ঘটে এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, ওষুধ এবং টিকা ব্যবহার করেই এদের প্রতিরোধ করা যায়। আজকের দিনে এমনকি ধর্মীয় নেতারাও এটি মেনে নিয়েছেন, যেমন পোপ কোভিড-19 মহামারীর সময় মানুষকে পরামর্শ দিয়েছিলেন একসঙ্গে প্রার্থনা না করে নিজেকে আলাদা রাখার। তবুও বাইবেল মানবজাতির উৎপত্তি, স্থানান্তর এবং মহামারীর বাস্তবতাকে উপস্থাপনে ব্যর্থ হলেও এটি কোটি কোটি মানুষকে সংযুক্ত করতে এবং ইহুদি ও খ্রিস্টান ধর্ম সৃষ্টিতে অত্যন্ত কার্যকরী ছিল।
ডিএনএ যেমন রাসায়নিক প্রক্রিয়া চালু করে যা কোটি কোটি কোষকে একত্রিত করে জৈবিক নেটওয়ার্ক তৈরি করে, তেমনি বাইবেল সামাজিক প্রক্রিয়া শুরু করেছিল যা কোটি কোটি মানুষকে ধর্মীয় নেটওয়ার্কে যুক্ত করেছিল। এবং যেমন কোষের নেটওয়ার্ক একক কোষের চেয়ে বেশি কিছু করতে পারে, তেমনি একটি ধর্মীয় নেটওয়ার্ক এমন কাজ করতে পারে যা একক মানুষ করতে পারে না, যেমন মন্দির নির্মাণ, আইন ব্যবস্থা রক্ষা, উৎসব উদযাপন এবং ধর্মযুদ্ধ পরিচালনা। উপসংহারে, তথ্য কখনো কখনো বাস্তবতাকে উপস্থাপন করে, আবার কখনো করেও না, তবে এটা সবসময় সংযুক্ত করে। এটাই এর মৌলিক বৈশিষ্ট্য। তাই ইতিহাসে তথ্যের ভূমিকা পরীক্ষা করার সময়, যদিও মাঝে মাঝে এটি কতটা বাস্তবতাকে উপস্থাপন করে, এটি সত্য না মিথ্যা, এগুলো জিজ্ঞাসা করার যথার্থ হতে পারে, তবে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়ই হয়ে দাঁড়ায়, এটা মানুষকে কতটা ভালোভাবে সংযুক্ত করে? এটা কি নতুন নেটওয়ার্ক তৈরি করে? এটা জোর দেওয়া উচিত যে তথ্যকে শুধু প্রতিনিধিত্বকারী হিসেবে দেখার সরল ধারণা পরিত্যাগ করলেও তা আমাদের সত্যের ধারণা বাতিল করতে বাধ্য করে না, কিংবা তথ্যকে অস্ত্র হিসেবে দেখার জনপ্রিয় ধারণা গ্রহণ করতে বাধ্য করে না। যদিও তথ্য সবসময় সংযুক্ত করে, কিছু ধরনের তথ্য, বিজ্ঞান বই থেকে শুরু করে রাজনৈতিক ভাষণ পর্যন্ত, বাস্তবতার নির্দিষ্ট দিকগুলোকে যথাযথভাবে উপস্থাপন করে মানুষকে সংযুক্ত করার চেষ্টা করতে পারে। তবে সেজন্য একটা বিশেষ প্রচেষ্টার প্রয়োজন, যা বেশিরভাগ তথ্য করে না। এ কারণেই তথ্যের সরল ধারণা যে শক্তিশালী তথ্য প্রযুক্তির সৃষ্টি করা মানেই পৃথিবী সম্পর্কে আরও সত্যনিষ্ঠ ধারণা প্রদান করবে, এটা ভুল। যদি সত্যের পক্ষে ভারসাম্য রক্ষার জন্য অতিরিক্ত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তথ্যের পরিমাণ এবং গতি বৃদ্ধির ফলে সত্যনিষ্ঠ এবং মূল্যবান তথ্যের তুলনায় অনেক বেশি প্রচলিত এবং সস্তা ধরনের তথ্য দ্বারা এটি আচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন আমরা তথ্যের ইতিহাসকে পাথর যুগ থেকে সিলিকন যুগ পর্যন্ত দেখি, তখন আমরা কেবল ক্রমাগত সংযুক্তির বৃদ্ধি লক্ষ্য করি, তবে সত্যনিষ্ঠা বা প্রজ্ঞার ক্ষেত্রে কোনো সমান্তরাল বৃদ্ধি দেখতে পাই না। সরল ধারণার বিপরীতে হোমোসেপিয়েন্স পৃথিবী জয় করেনি, কারণ আমরা তথ্যকে বাস্তবতার সঠিক মানচিত্রে পরিণত করতে পারদর্শী। বরং আমাদের সফলতার রহস্য হল আমরা তথ্য ব্যবহার করে অসংখ্য ব্যক্তিকে সংযুক্ত করতে পারদর্শী। দুর্ভাগ্যবশত এই ক্ষমতা প্রায়ই মিথ্যা, ভুল এবং কল্পনার উপর বিশ্বাস রাখার সঙ্গে জড়িত। এ কারণেই এমনকি প্রযুক্তিগতভাবে উন্নত সমাজগুলোও, যেমন নাজি জার্মানি এবং সোভিয়েত ইউনিয়ন, ভ্রান্ত ধারণার প্রতি প্রবণ ছিল, এবং তাদের এই ভ্রান্তি সবসময় তাদের দুর্বল করেনি, বরং নাজি এবং স্তালিনবাদী মতাদর্শের জাতি এবং শ্রেণী সম্পর্কে গণভ্রান্তি লক্ষ লক্ষ মানুষকে একসঙ্গে একই পদক্ষেপে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছিল। 2 থেকে 5 অধ্যায়ে আমরা তথ্য নেটওয়ার্কের ইতিহাসের আরও ঘনিষ্ঠ পর্যালোচনা করব। আমরা আলোচনা করব কিভাবে কয়েক হাজার বছরের মধ্যে মানুষ বিভিন্ন তথ্য প্রযুক্তি আবিষ্কার করেছিল, যা সংযোগ এবং সহযোগিতাকে ব্যাপকভাবে উন্নত করেছিল, যদিও তা সবসময় পৃথিবীর একটি আরও সত্যনিষ্ঠ উপস্থাপনার দিকে পরিচালিত করেনি। এই তথ্য প্রযুক্তিগুলো, যেগুলো শতাব্দী বা হাজার বছর আগে আবিষ্কৃত হয়েছিল, এখনও আমাদের পৃথিবীকে আকার দিচ্ছে, এমনকি ইন্টারনেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও। আমরা যে প্রথম তথ্য প্রযুক্তি পরীক্ষা করব এবং যা মানবজাতির দ্বারা প্রথম বিকশিত তথ্য প্রযুক্তি, তা হলো গল্প।